ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। তেল আবিব হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতেও আঘাত। যুদ্ধে বিপুল অর্থ খরচে নেতানিয়াহুর উদ্বেগ। হরমুজ প্রণালীতে 16টি মাইন পাতা নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। আবারও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, সংকট মোকাবিলায় মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএর। আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার। সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাসের 3 সদস্যকে হত্যা। সীমান্ত বন্ধ করে দেয়ায় তীব্র জ্বালানির সংকট। তেল আবিব, হাইফা ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতেও চালানো হয় হামলা। এতে হাইপারসনিক সহ 3 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে তেহরান। হামলায় বাহরাইনে এক নারী নিহত এবং 8 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের 400 লক্ষ্য বস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। আর মঙ্গলবার তেহরানের সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এর মধ্যেই যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করলেই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রণালীতে মাইন বসানো শুরু করেছে তেহরান। প্রেসিডেন্ট ট্রাম্পের পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিপুল অস্ত্র খরচ হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের 11 দিন পার হলেও থামছে না ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। ইরানের কোদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। কুমে অবস্থিত গোয়েন্দা মহাপরিচালক কার্যালয়ের ভবনেও হামলা চালানো হয়েছে। ইরানের কারমান বিমানবন্দরেও হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের 400 লক্ষ্য বস্তুতে হামলার দাবি করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন 2 গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েকদিনে এই পথে ইরান হাজার খানেক মাইন স্থাপন করতে পারে। মার্কিন গোয়েন্দারা উদ্বেগ জানান যে তেহরান চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে পারবে। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে 10টি নিষ্ক্রিয় মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পাশে কেউ নেই এবং তারা একতরফাভাবে হেরে যাচ্ছে। অপারেশন এপিক ফিউরির 10ম দিনে আমরা একাগ্রতার সঙ্গে আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি। লক্ষ্যগুলো সহজ এবং নির্ভুলতার সঙ্গে আমরা তা বাস্তবায়ন করছি। এদিকে ইরানকে মোকাবেলায় ভূমধ্যসাগরে বিশেষ রণতরী মোতায়েন করেছে যুক্তরাজ্য। এছাড়া মধ্যপ্রাচ্যের সাইপ্রাসে ওয়াইল্ড ক্যাট নামের বিশেষ হেলিকপ্টারও মোতায়েন করেছে স্টারমার প্রশাসন। একই দিনে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আরও 3টি মার্কিন B-1 বোমারু বিমান অবতরণ করেছে। ইরানের পাশাপাশি হিজবুল্লাহকে নির্মূলের নামে লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। টায়ার শহর, কাবরিক্ষা, দেশ, সিরিয়ান, তাইবে সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্রমবর্ধমান সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে 570 জনে পৌঁছেছে। অন্যদিকে গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। সম্ভাব্য পূর্ণাঙ্গ আগ্রাসনের আশঙ্কায় আবার গেরিলা কৌশলে ফিরছে হিজবুল্লাহ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ যেন এক উত্তপ্ত অগ্নিগর্ভ। ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘাত 12 দিনে পৌঁছাতেই বৈরুতের দক্ষিণ উপশহরের আকাশে একের পর এক বিস্ফোরণ দেখা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার শহর, কাবরিক্ষা, দের, সিরিয়ান, তাইবেহ সহ একাধিক এলাকায় আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েতেও হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও সদর দফতর লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা মাটিতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়িয়েছে। একই দিনে তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা স্যামসান বেস নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে আগের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে সম্ভাব্য বড় ধরনের ইসরায়েলি হামলার আশঙ্কায় দক্ষিণ লেবাননের ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে তাদের যোদ্ধারা। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী নতুন সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে 5 শতাধিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘ জানিয়েছে সহিংসতা বাড়ায় এক সপ্তাহের মধ্যে প্রায় 7 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লেবানন সরকার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও ওয়াশিংটন ও তেল আবিব এতে তেমন আগ্রহ দেখায়নি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংঘাত বন্ধ করে আগের যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ও ফ্রান্স। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। উত্তর কোরিয়া সেউল ওয়াশিংটনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করায় এই সতর্কবার্তা দিয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এমন পরিস্থিতিতে পিয়ংইয়ং এর প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে লড়াই করতে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করেছে। 11 দিন ব্যাপী এই মহড়ায় প্রায় 18,000 সেনা সদস্য অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। গেল বছর মাঠ পর্যায়ে 51টি মহড়া পরিচালিত হলেও মিত্র এই দুই দেশ এবার 22টি মহড়া পরিচালনা করবে। সিউল ওয়াশিংটনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। বলেন এই বৃহৎ পরিসরের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। এর জবাবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা আরো জোরদার করার অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে ইউজং বলেন উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা হলে পরিস্থিতি হবে ভয়াবহ। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। সিউলের বিরোধিতা সত্ত্বেও প্যাট্রিয়ট মিসাইল ও গোলন্দাজ বাহিনী সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়ায় নিজেদের অক্ষমতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট লি বলেন সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনী কর্তৃক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের মতো কিছু অস্ত্র দেশের বাইরে পাঠানোর বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট লি জানান মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিউল তাদের জোরালো বিরোধিতা জানিয়েছে। তবে বাস্তবতা হলো ওয়াশিংটনের এই পদক্ষেপ পরিবর্তনের জন্য চাপ দেওয়ার মতো অবস্থানে তার সরকার নেই। প্রেসিডেন্ট লি আরও বলেন কিছু সমরাস্ত্র সরিয়ে নেওয়া হলেও তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে বর্তমান প্রতিরোধ কৌশলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাসের 3 সদস্যকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় হামলা আরও জোরদার করার অভিযোগ এনেছে হামাস। এর মধ্যে সীমান্ত ক্রসিংয়ে কড়াকড়ি আর জ্বালানির সংকটে ব্যাহত হচ্ছে উপত্যকাটির মানবিক সহায়তা কার্যক্রম। গাজার নারীদের বেঁচে থাকা ও নিরাপদে সন্তান জন্ম দেওয়ার ন্যূনতম পরিবেশও নষ্ট করে দিয়েছে ইসরায়েল বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানে হামলার আড়ালে গাজায় আরও তীব্র হচ্ছে ইসরায়েলের আগ্রাসন। সীমান্ত বন্ধ থাকায় উপত্যকাটিতে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী, ক্যান্সার রোগীসহ গুরুতর অসুস্থরা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA জানায় প্রতিদিন গাজায় প্রায় 180 জন নারী সন্তান জন্ম দিচ্ছেন। কিন্তু হাসপাতালের শয্যা সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে বড় ধরনের অস্ত্রোপচারের পরও অনেক নারীকে কয়েক ঘন্টার মধ্যেই ছাড়পত্র দেওয়া হচ্ছে, যা জটিলতা ও সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে গাজায় ইসরায়েলি অভিযানের ফলে নারীদের জন্য বেঁচে থাকা ও নিরাপদে সন্তান জন্ম দেওয়ার পরিবেশ প্রায় ধ্বংস হয়ে গেছে। সংস্থাটির মতে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও মর্যাদার অধিকার ধীরে ধীরে ক্ষয় করে দেয়া কেবল যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং নারীদের লক্ষ্য করে চালানো এক ধরনের পরিকল্পিত যুদ্ধ কৌশল। গাজার সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি বিধিনিষেধের কারণে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক কম জ্বালানি প্রবেশ করায় স্বাস্থ্যসেবা, বর্জ্য অপসারণ ও আশ্রয় কেন্দ্র পরিচালনায় বড় সংকট তৈরি হয়েছে। ত্রাণকর্মীদের মতে জ্বালানি ও নির্মাণ সামগ্রীর ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনও প্রায় থমকে গেছে।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে, আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় বেসামরিকদের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে হামলায় সাংবাদিক সহ কয়েকজন নিহত হয়েছেন। অবরোধ বজায় রেখে এবং সীমান্ত ক্রসিং বন্ধ রেখে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে ইসরায়েল। এদিকে রাফা অঞ্চলে সুড়ঙ্গে অবস্থান নেওয়া কয়েকজন হামাস সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু নিরাপত্তা সংকটই নয়, তৈরি করছে বৈশ্বিক জ্বালানি অস্থিরতাও। পারস্য উপসাগরে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে দাম। এই পরিস্থিতিতে বড় ক্ষতির মুখে পড়ছে উপসাগরীয় উৎপাদকরা। তবে বিশ্লেষকদের মতে এই সংকট রাশিয়ার জন্য এনে দিতে পারে অপ্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা। এরই মধ্যে জ্বালানি তেলের বিকল্প হিসেবে রাশিয়ার দ্বারস্থ হচ্ছেন অনেক দেশের নেতাকর্মীরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পারস্য উপসাগর জুড়ে তেলের অবকাঠামো এবং পরিবহন রুটে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্বের প্রায় 40% তেল উৎপাদিত হয় মধ্যপ্রাচ্যে, আর সমুদ্র পথে পরিবহন হওয়া অপরিশোধিত তেলের প্রায় 1/3 যায় হরমুজ প্রণালী দিয়ে। ইরানের হামলার ঝুঁকি এবং বীমা প্রতিষ্ঠানগুলোর সতর্কতার কারণে কমে গেছে এই রুটে চলাচল। এতে কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে ধীরে ধীরে তেল উৎপাদন কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে লাফিয়ে বেড়েছে। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেল প্রতি $119 পৌঁছায়। পরে কিছুটা কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় $20 বেশি। বিশ্লেষকদের মতে সরবরাহ সংকট দীর্ঘ হলে এই দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তবে এই সংকটের মধ্যেই বড় সুবিধা পাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশটি প্রতিদিন প্রায় 1,07,00,000 ব্যারেল তেল উৎপাদন করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার তেল রফতানি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। ফলে উপসাগরীয় সরবরাহ কমে যাওয়ায় বাজারে বিকল্প হিসেবে রুশ তেলের চাহিদা বাড়ছে। এমনকি ভারতীয় বাজারে রাশিয়ার ইউরালস তেলের দাম অনেক ক্ষেত্রে ব্রেন্টের সমান বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। উচ্চ মূল্যের এই প্রবণতা রাশিয়ার অর্থনীতির জন্য স্বস্তির বার্তা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ফেব্রুয়ারিতে রাশিয়ার তেল গ্যাস রফতানি থেকে অর্জিত রাজস্ব আগের বছরের তুলনায় প্রায় 44% কমে যায়। তবে নতুন পরিস্থিতিতে মার্চ মাসেই এই আয় দ্বিগুণ হয়ে $11 বিলিয়ন বেশি হতে পারে বলে ধারণা করছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর অর্থনৈতিক সক্ষমতাও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র সময় মতো ইরানে হামলা না চালালে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হুমকির মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় রিপাবলিকান সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, সামরিক পদক্ষেপ না নিলে ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। একই সঙ্গে নিজের প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডার ডুরাল শহরে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ওই হামলা না হলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত ইরান। এতে আঞ্চলিক সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করত বলেও দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না হলে ইসরায়েল সহ অঞ্চলের একাধিক দেশ সরাসরি হুমকির মুখে পড়ত। একই সঙ্গে তিনি কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের সমালোচনা করে বলেন, তারা জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। If I didn't hit them first, they were going to hit our allies first. I believe, upon information and belief, but I believe that he was going to, they were going to take over the Middle East. They were looking to take over the Middle East. Now, had Operation Midnight Hammer not taken place, that was definite, because they would have had a nuclear weapon within a matter of weeks. But that took place. That was a setback. But look at the number of missiles they were able to buy and make over the last 6 months. ভাষণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আত্মবিশ্বাসী বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমেছে, মানুষের আয় বেড়েছে এবং শেয়ার বাজার নির্বাচনের পর থেকে একাধিক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অপরাধের হার কমার কথাও উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের এসব বক্তব্য নিয়ে সমালোচনাও রয়েছে মার্কিন রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দুটি এখন বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় রেকর্ড পরিমাণ মজুদ তেল ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এমন খবরের পর বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম।
মধ্যপ্রাচ্য সংঘাতে সৃষ্ট সরবরাহ সংকট মোকাবেলায় ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ তেল বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবর প্রকাশের পর বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয় অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম 0.13% বেড়ে ব্যারেল প্রতি $87.91 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম 0.08% বেড়ে ব্যারেল প্রতি $83.52 দাঁড়ায়। অবশ্য মঙ্গলবার অপরিশোধিত তেলের দর 11% বেশি পড়ে যায়। এর আগে সোমবার প্রতি ব্যারেল ঠেকেছিল $119, যা 2022 সালের জুনের পর সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার বড় ধরনের জ্বালানি সংকটের মুখে পড়েছে থাইল্যান্ড। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। থাইল্যান্ডের মোট অপরিশোধিত তেলের অর্ধেক এবং এলএনজির 30% সরবরাহ হতো এই পথ দিয়ে। পরিস্থিতি মোকাবেলায় 1 সপ্তাহের মধ্যে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে মন্ত্রণালয়কে আলটিমেটাম দিয়েছে থাই সরকার। একই সাথে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পূর্ণ ক্ষমতায় চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে হঠাৎ উত্তাপ, আর তার আঁচ এসে লেগেছে হাজার মাইল দূরের দেশ থাইল্যান্ডে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে বন্ধ হয়ে গেছে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যার সরাসরি প্রভাব পড়েছে থাইল্যান্ডের জ্বালানি আমদানিতে। দেশের মোট অপরিশোধিত তেলের অর্ধেক এবং এলএনজি 30% আসত এই পথ দিয়ে। পরিস্থিতি সামাল দিতে থাই সরকার জ্বালানি মন্ত্রণালয়কে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে বিকল্প উৎস খুঁজে বের করার জন্য। যদিও সরকারের দাবি হাতে থাকা মজুদ দিয়ে আগামী 90 দিন চলা সম্ভব। সংকট মোকাবিলায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পূর্ণ সক্ষমতায় চালানোর নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এতে করে 2035 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর যে বৈশ্বিক প্রতিশ্রুতি থাইল্যান্ড দিয়েছিল তা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। বিকল্প হিসেবে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের দিকে হাত বাড়িয়েছে ব্যাংকক। তবে যুক্তরাষ্ট্র থেকে আনা এলএনজি হবে তুলনামূলক ব্যয়বহুল, যার বোঝা শেষ পর্যন্ত বইতে হবে সাধারণ গ্রাহকদের। বাড়বে জীবনযাত্রার ব্যয়। বিশ্লেষকদের মতে বারবার আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির পেছনে না ছুটে দেশের ভেতরেই নবায়নযোগ্য শক্তির উৎস বাড়ানোই হবে থাইল্যান্ডের জন্য টেকসই সমাধান।